হ্যাঁ, সে কি অবস্থা ভাইয়া? সবকিছু কমপ্লিট ভাইয়া? জি ভাইয়া। সবকিছু কমপ্লিট? কথা বুঝলেন? বলছি সবকিছু কমপ্লিট। জি ভাইয়া, আজকে সবকিছু কমপ্লিট হয়েছে। আলহামদুলিল্লাহ। তো পড়াশোনায় ফিরবা কবে? আমি 16-17 তারিখের দিকে চলে টাকা পেলাম। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আর পেমেন্টটা পারলে দিও। জি ভাইয়া, করে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ওকে। আমাদের। ওকে, ঠিক আছে। তুমি যখন রন্ধ্রে বসে বন্ধু বাজে বাঁশি। প্রিমা, ঈদ মোবারক। প্রিমা, মারিয়া, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আপনাকে তো আচ্ছা, ঈদে তোমাদের খুঁজে পাওয়া যাবে না। তোমাদের হারাই বান্ধবীর গেছিলেন। কি বিয়ে হয়েছে? সব ওর তো সম্পূর্ণ আজকে হয়ে বিয়ে গেছে? হলো। হ্যাঁ। হ্যাঁ, ও মানে চলে গেছে শ্বশুর বাড়ি। ও আচ্ছা। শ্বশুর বাড়ি মধুর হাড়ি। যাই হোক, রিমাকেও একদিন যেতে হবে। মারিয়াও গিয়েছে। সো এটা একটা হ্যাবিচুয়াল ট্রুথ। আচ্ছা, আজকে আমরা পড়বো অ্যান্ড্রিয়া ডেল সার্টো। বলতো এটা কি? তোমরা জানো অ্যান্ড্রিয়া ডেল সার্টো এটা কি? শিফা, ঈদ মোবারক। ঈদ চলে গেছে তো। ঈদে চলে গেল, ঈদের ছুটি চলে যায় না এখনো? তোমরা তো ছুটিতেই ছিলা। ছুটিতে আর তোর খোঁজ নাও নাই ভাই আর। সালামই দেন নাই তাই। হ্যাঁ। কোরবানি ঈদে সালামি, এটা এইসব এইসব বকাস কথা বললো না। কোরবানি এজে এজে বলো ভাইয়া গরুর গোশত খাবো। সালামি অলওয়েজ সালামি থাকে, কোরবানির প্রিমা, রোজার ঈদ থাকে। গরুর গোশত রান্না করতেছে ভাইয়া। চলেন গিয়ে খেয়ে আসি। ওর আসো, আম্মু কাল অসুস্থ। কালকে ও সবাই আমার বেচারা বাসায় দাওয়াত, আসো। আসবা? এখন তো ঢাকার বাইরে, এর জন্য দাওয়াতটা দিলেন না। আমি তো জানি না তুমি কোথায় আছো। ভাইয়া সব সময় দাওয়াত দেয়। আমার বাসায় একদিন যদি তোমরা চলে আসো, ঠিক আছে?
সাডেনলি যদি আমাকে সারপ্রাইজ দাও, তোমাদের কি আমি কোনো তোমাদের কি সার্ভ না করেই তোমাদেরকে এমনি এমনি পাঠিয়ে দিব, তোমরা এটা ভাবো? ভাইয়া ভালোভাবে দাওয়াত দেন যাতে হচ্ছে আপনি প্রপার মানে হচ্ছে কি বলে ওটাকে আপ্যায়ন করতে পারেন। আপনার না না, আমি সাডেনলি পছন্দ করি। তোমরা আমার কাছে আসবা, দেখবা যে তোমাদের প্রপার হয় কিনা। ঠিক আছে? যে কোনো সময় আসবা, বলবা যে ভাইয়া প্রপার হয় নাই, তারপর বইলো। ঠিক আছে? আমার সবকিছু রেডি থাকে, আমার সাথে বাজারও আছে, আমার 1 মিনিটের বেশিও লাগবে না। তোমরা আসবা, কোনো কিছু অভাব হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, চলো লেটস ব্যাক টু স্টাডি। তো আজকে আমরা পড়বো আন্দ্রেয়া ডেল সার্টো। শুধু আন্দ্রেয়া ডেল সার্টো না, আজকে আমরা বেশ কয়েকটা রাইটিং পড়বো। তার আগে বলো, আন্দ্রেয়া ডেল সার্টো কি? আন্দ্রেয়া ডেল সার্টো কি? ইয়া মারিয়া, তোমার বান্ধবী প্লাস বড় বোন মিথিলার রেজাল্ট কি জানো? বলেনি থার্টি। আপনাকে ভাইয়া? আমাকে বলছে, তুমি জানো কিনা সেটা বলতেছি। জানি তো। কি বলো? 6'5" না 6'7" এরকম না? 6'9" এরকম তো। এই জন্যই তোমাকে জিজ্ঞাসা করছি, কারণ আমি জানি ও আমাকে মিথ্যা কথা বলছে। আল্লাহ, আমি কেন বললাম তাহলে? মারিয়ার একটাও হয় নাই। কোনটা কোনটা শিফা? তোকে আবার কোনটা বলছো? মিথিলার ইমেজ নষ্ট হবে। অনেক কষ্ট ইমেজ? মিথিলার থেকে জানছি। ইমেজ কি? নষ্ট? না না, অ্যাকচুয়াল কোনটা শিফা? অ্যাকচুয়ালটা বলতে যারা লজ্জা পায় তাদের তো বলা উচিত না। আপনাকে কোনটা বলছে? আমাকে যেটা বলছে সেটা আমি বিশ্বাস করিনি, কারণ আমি অ্যাটলিস্ট বুঝি যে কে কোনটা পাওয়ার। মিথিলা একটা সময় থ্রি আপনি পাওয়ার ছিল। আপনি আপনি নিজেই তো দেখতে পারেন, আপনার কাছে তো আমাদের সব ডকুমেন্ট আছে, আমারটা তো আছে। তোমারটাও আছে, মিথিলাটাও আছে, ইন কেস অফ আমি সবারটাই বের করতে পারি চাইলে। হ্যাঁ, তাহলে মিথ্যা বলে লাভ? শোনো, প্রথমত এটা কমন যে তুমি আমাকে একটা রেজাল্ট বলবা, আমি এটা ভেরিফাই করতে যাব না, কারণ আমার এত টাইম আছে। বুঝছো? সো স্টুডেন্ট ভেরিফাই আসবে। না, আপনি রেজাল্টই তো বের করে দেন আপনি। হ্যাঁ, এটা দিয়েই এখানে যখন তোমরা ভেরিফাই পারো না, তোমরা যখন রেজাল্ট তো পারো না, তোমাদের যখন প্রবলেম ফেস করো, তখন আমি বের করে দিই। তাছাড়া তো আমি বের করি না। ফার্স্ট ইয়ারে তো আপনি বের করে, আমি তো বলছিলাম না, আপনি বের করে আমাকে জানাইছিলেন। হ্যাঁ, ফার্স্ট ইয়ার তো তোমাদেরকে বের করে জানাইছি, বা আমরা যখন তোমাদের কাছে একদম পুরোপুরি আমার এক্সেস একদম হাতের কাছে থাকে, সেটাই হচ্ছে আলাদা কথা। ঠিক আছে? এখন তো তোমাদের দেখা যায় তোমরা সবকিছু দাও না। তো আমার দেখা যায় ওই এক্সেসটা আবার খুঁজে বের করা, আবার দেওয়া, তার থেকে বলে আমি তোমাদের থেকে জিজ্ঞাসা করি। আর আমি তো আমার লাইফে কখনো মিথ্যা বলি নাই। লাইক আমার যেটা রেজাল্ট, আমি কেন বলবো মিথ্যা? আমার যদি খারাপও হইতো তাহলে আমি কেন কেন মিথ্যা বলবো? মিথ্যা বলে কি আমি নিজে স্যাটিসফাই থাকতাম? ঠিক আছে? রেজাল্টটা কি আমি অন্যদের জন্য করি? তোমার রেজাল্ট ভালো হলে সেটাতে কি শিফার কোনো বেনিফিট আছে? তুমি বলো তো। তোমার রেজাল্ট খারাপ হলে সেটাতে শিফার কোনো ইয়াস, কোনো কিচ্ছু নেই। সো কেন? এটা কোনো দরকার নেই। পৃথিবীতে অনেক খারাপ রেজাল্ট করা মানুষ অনেক ভালো ভালো পর্যায়ে গেছে, আই বিলিভ। সো তুমি এইসব কথা বলবা মানুষের সাথে, একটা সময় যখন মানুষ জানবে অনেকদিন ধরে মিথ্যা কথা বলবা, তখন আরো তুমি মানুষের চোখে আরো বেশি মিথ্যাবাদী হিসাবে প্রকাশ হবা। তখন তুমি, ইফ ইউ হ্যাভ এ গুড রেজাল্ট, তোমার কাছে ওই রেসপেক্টটা থাকবে না। ঠিক আছে? বাই দ্য ওয়ে, হয়তোবা মেয়েটা খুবই শক্ট হয়েছে, দ্যাটস ওয়াই সে এই মিথ্যাটা বলছে। বাট তোমার, আমি সবাইকে বলি যে তোমরা কিভাবে পরিশ্রম করো সেটা আমি বলতে পারি। ঠিক আছে? তোমরা কখন ভালো করে পড়াশোনা করো, কখন ভালো করে করো না, এটা আমি বুঝি। ঠিক আছে? তো তোমাদের মধ্যে, এটা আমার একটা কোইন্সিডেন্ট বলতে পারো, যে আমি বুঝতে পারি যে কে কতটুকু পড়াশোনা করে। ঠিক আছে? ওকে। আর হলো, প্রিমা, ইউ শুড বি অ্যাক্টিভ।
ঠিক আছে। তুমি মিথিলার লেভেলে আসো। ভাই আমি মিথ্যা বলি? মিথ্যা বলার বলে কথা বলি নাই, মানে মিথিলাকে থার্ড ইয়ারে যেরকম অ্যালার্ট করছি শুনে নাই, সেরকম অ্যালার্ট তোমাকে করলাম। জি ভাইয়া, সেটা তো আমিও জানি। আমি শুধু পরীক্ষার আগে পড়ি। কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লেভেলটা তো এক না যে তুমি পরীক্ষার আগে পড়ে পারবা। ভাইয়া ফার্স্ট ইয়ার। মিথিলার কি কাহিনী, কি দু একটা ইয়ার্স নাকি? হ্যাঁ। মানে মানে দু একটা খারাপ হয়েছে? মিথিলার দুই একটা খারাপ বলতে, এটা আমি এখন ক্লিয়ার জানি না। এটা আমি যদি তোমাদের রেজাল্ট পোর্টালে ঢুকি তাহলে আমি বলতে পারবো, কিন্তু দরকার নেই, যে আমাকে বলে না তার ওটা আমার জানা দরকার নাই। সো ও আপনাকে কত যে- বলছে? আমাকে অনেক অনেক বেশি বলছে। 9 আপ? কত শুনি? 2.85 বলছে আমাকে। হ্যাঁ। আল্লাহ, ও কি বোকা? আমাকে একটা, শিফাকে একটা, ও এটা বুঝে না, এটা এটা একদিন বের হবে। আমারে মনে রিয়েল বলছে নাকি কে কত? জানে। কত বলছে? 6-9। 6-9? আমি তো বললাম 6-9 6-7 এরকমই, আমাকে ওইটা বলছে। আচ্ছা, এটাই হয়তো তাহলে অ্যাকচুয়াল। আচ্ছা, আমাকে যাই আমাকে একটা হোক, আমাকে একটা কথা বলো, যেই মেয়েটার, বকা দিতে পারে এই জন্য হয়তো মিথ্যাটা বলছে হয়তো বা। আচ্ছা এটা নিয়ে তোমরা কখনো ওকে কিছু বলো না। আর আমার একটা কথা বলো, যে মেয়েটার লাইফে সবথেকে বড় অ্যাক্সিডেন্ট ঘটে ওই সময় মেয়েটার রেজাল্ট খারাপ করে না, এখন করে। এটা কি মানার মতো? ও, ওর বাবা মারা যায়, ও ওই সিনে থেকে ও পরীক্ষা দেয়, তারপর হচ্ছে ও ইন্ডিয়া, তোমরা জানো আমি তো তোমাদের সবাইকে ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য এনকারেজ করি। ওই সময় আমিও ওকে করছিলাম, ইমপ্রুভমেন্টও হয়েছে, বাট ওর তখন রেজাল্ট অনেক বাড়ছে, ঠিক আছে। বাট এখন খারাপটা কেন হচ্ছে, বুঝছো? সো তোমাদের লাইফটাকে কন্ট্রোল করার এই চান্সটা তোমরা মিস করবা না। তোমাদের কিন্তু এই টাইমে লাইফে অনেক কিছু, যারা বিশেষ করে আমি বলবো এখানে যারা ম্যারিজ, দে আর সো লাকি, যে তোমাদের অ্যাটলিস্ট যাই হোক সংসারে ঝামেলা হোক আর যাই হোক, তোমাদের মধ্যে নতুন কোনো ইমোশন তৈরি হয় না, যেটা খুবই পয়জনাস। আর যারা আনম্যারিড, তারা খুবই আনলাকি বলতে পারো এই ক্ষেত্রে, কারণ দে ক্যান চেঞ্জ দেয়ার ইমোশন ইন ইন অ্যাট আ মুমেন্ট। যে কোনো মুহূর্তে তাদের ইমোশন চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। সো এটা আসলে মানুষের ন্যাচারাল ইনহেভেন্ট, এটা কখনোই চেঞ্জ করা যায় না। প্রত্যেকটা মানুষের ভিতরে ইমোশন কাজ করবে, বাট কন্ট্রোল করতে হবে নিজেদের জন্য। নিজের ক্ষতি হয় এমন কোনো ইমোশন। আর যদি তোমরা ইমোশনাল কাউকে দেখতে চাও, রোমান্টিক কাউকে দেখতে চাও, আমাকে দেখো, বুঝছো? আমি ইমোশনাল, আমি রোমান্টিক, বাট আমি কখনো আমার স্টাডিকে ডিনাই করে কোনো কিছু করিনি। ওকে, লেটস গো ব্যাক টু দ্য স্টাডি। আফটার লং পিরিয়ড আমরা অনেক বেশি ডিসকাস করছি। আজকে আমরা অনেক পড়বো, অনেক। কারণ আমরা মনে রাখবা, যেদিন তোমার নর্মাল সাবজেক্ট গুলো পড়বো, সেগুলো কিন্তু আমরা একসাথে অনেক যাব, কারণ আমাদের না গেলে আমাদের কিন্তু পসিবল না সিলেবাস কমপ্লিট করা। সো দ্যাটস ওয়াই আমাদের অনেক যেতে হবে। কারণ তোমাদের ধরো আমি দুইটা সাবজেক্টের জন্য তোমাদের দুইটা ক্লাস নিতেছি, আর বাকি 6টা সাবজেক্টের জন্য একটা ক্লাস নিতেছি, তার মানে আমাকে কিভাবে ছুটতে হবে, ক্যান ইউ ইমাজিন? বুঝতে পারছো? সো আজকে আমরা পড়বো আন্দ্রেয়া ডেল সার্টো। আন্দ্রেয়া ডেল সার্টো কি, এটা বলো, হোয়াট ইজ দিস? বলো, কেউ জানো না? নাম প্রথম শুনলে আজকে? আজকে নাম প্রথম শুনছো কে কে? দেখছো, মেয়েরা অন্যদের ব্যাপারে কথা বলার সময় খুবই অ্যাক্টিভ, খুবই কথা বলতে পারে, নিজেদের সেন বেলায় বললে। আনরেডেল সার্টো কি, এটা সম্পর্কে তুমি কি জানো? যদি জানো তাহলে বলো, যদি একবারেই না জানো তাহলে বলো। জানি না। কিছুই জানি জানো না না? না ভাইয়া, জানলে কি কিছুই হবে? জানো না? তাহলে বলবা ভাই আমি জানি না।
আচ্ছা, আন্দ্রেয়া ডেল সার্টো এটা একটা রবার্ট ব্রাউনিং এর, তোমাদের ভিক্টোরিয়ান পোয়েট্রি, আজকে আমরা ভিক্টোরিয়ান পোয়েট্রি ক্লাস নিচ্ছি। এটা হচ্ছে একটা কি বলতো ড্রামাটিক মনোলগ। তো আমরা ভিক্টোরিয়ান এই যে একটা ওয়ান অফ দ্য ক্লাসিফিকেশন পড়ছি যে এই সময় রাইটাররা কি লিখতো বলতো, ড্রামাটিক মনোলগ লিখতো, ড্রামাটিক মনোলগ লিখতো। এবং ড্রামাটিক মনোলগ কি এটা কি তুমি জানো? তাহলে মানে তোমার ভিক্টোরিয়ান এইজ সম্পর্কে তোমার কি পরীক্ষা আসতে পারে না? ওয়ার্ড শর্ট নোটস এর ড্রামাটিক মনোলগ, তাহলে বাসায় আজকে এসডব্লিউ কি ড্রামাটিক মনোলগ, এটা ফার্স্ট ইয়ারে পড়ছো। তার মানে আমি কিন্তু অনেক কিছু ফার্স্ট ইয়ারের জিনিস কিন্তু এখন দিচ্ছি, কারণ কি এগুলো কিন্তু থার্ড ইয়ারও আসে। ঠিক আছে, ফার্স্ট ইয়ার দিছি, এটা কিন্তু থার্ড ইয়ারও আসে। তার মানে বাসায় কি পড়বো আজকে? ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কেউ জানো না এমন কি আছে? আর জানো এমন কি আছে? জানতাম তো। জানতা? ভাইয়া আর জানো? ভুল করা বল। আচ্ছা, ড্রামাটিক মনোলগ হচ্ছে নাটকে, সরি, কবিতার ওয়ান টাইপ অফ ক্লাসিফিকেশন, যেই কবিতাগুলোতে কয়েকটা কন্ডিশন মেনটেন করে। ফার্স্ট অফ অল, এইখানে একটা শুধুমাত্র ওয়ান স্পিকার থাকবে। কে থাকবে? ওয়ান স্পিকার। বাকি থাকবে কারা? সাইলেন্ট লিসেনার। সাইলেন্ট লিসেনার, লিসেনার, লিসেনার থাকবে। লিসেনাররা কোনো সাউন্ড করবে না। লিসেনার কি কোনো সাউন্ড করবে? না। যাদের উপস্থিতি আমরা কি বুঝবো? বাই দা স্পিকার। ঠিক আছে, বাই দা স্পিকার। আচ্ছা, তো তোমাদের এটা একটু আমি একটু ক্লিয়ার করে দেই। তোমরা নতুন গান শুনছো লিচুর বাগানে, ঠিক আছে? তো লিচুর বাগানে একটা আহ একটা মনে করো তোমার মাঝখানে একটা একটা ইয়া আছে, লিরিক্স আছে, শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন, এ প্রেমের কাহিনী বড় জানা প্রয়োজন। ঠিক আছে, এইখানে দেখো স্পিকার কি বলতেছে, যে গ্রামবাসীর কথা বলতেছে, তার মানে গ্রামবাসীকে সে কি করতেছে, কোনো একটা ব্যাপারে জানাইতেছে। তার মানে কিন্তু গ্রামবাসী কিন্তু কোনো সাউন্ড করছে না। বুঝতে পারছো? তো আবার দেখো, এইখানে আমরা কিন্তু জানি না কোন প্রেমের কাহিনী জানা প্রয়োজন। এখানে স্পিকার কি বলতেছে, হঠাৎ করেই বলতেছে এই প্রেমের কাহিনী জানা প্রয়োজন। কার প্রেমের কাহিনী, কি প্রেমের কাহিনী আমরা কিছু জানি না। সো এই নাটক, এই কবিতাটা শুরু হবে কি অনেকটা ড্রামাটিক স্টাইলে শুরু হবে। ড্রামাটিক স্টাইলে শুরু হবে, ঠিক আছে? তার মানে একদম মাঝখান থেকে। ড্রামাটিক স্টাইল মানে কি মাঝখান থেকে শুরু হবে। তার মানে ড্রামাটিক মনোলগের কয়েকটা ক্লাসিফিকেশন আমি বলেছি। প্রথমত হচ্ছে একটা স্পিকার থাকবে, যে কিনা লাইক কোন একটা লাইক বলবে যে আমি হইলাম অমুক, আমি হইলাম তমুক। ঠিক আছে, তার মানে এইখানে কিন্তু স্পিকার হচ্ছে অ্যান্ড্রেয়া ডেল সার্টো, নট রবার্ট ব্রাউনিং। ঠিক আছে, রবার্ট ব্রাউনিং কবিতা লিখতেছে, কিন্তু স্পিকার কে বলতো? অ্যান্ড্রেয়া ডেল সার্টো। বুঝতে পারছো? তোমরা ইয়া ফার্স্ট ইয়ারে পড়ছি না ইউলিসিস? ওইখানে স্পিকার কে ছিল? ইউলিসিস ছিল। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের টেনিসন ছিল না, স্পিকার ছিল না। তারপর তোমরা প্যাট্রিয়ট পড়েছো, এখানে স্পিকার কে ছিল? প্যাট্রিয়ট। এখানে কি তোমার ইয়া স্পিকার ছিল না? বলো তো। তার মানে তোমরা ড্রামাটিক মনোলগ ক্লিয়ার? কারণ আমার এখানে প্রায় 7-8টা কবিতা, ভিক্টোরিয়ান পোয়েট্রি প্রায় 7-8টা কবিতা, বা ওভারঅল ফুল কবিতাই বলতে পারো, 90% কবিতা হচ্ছে ড্রামাটিক মনোলগ। তার মানে তোমাকে প্রশ্ন যদি এরকমও না আসে, শর্ট নোটস যদি ড্রামাটিক মনোলগ নাও আসে, বললাম বা আসলো না, তাহলে বলবে যে ধরো এরকম ব্রড কোশ্চেন আসতে পারে, ডিসকাস আনরেয়া ডেল সার্টো অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? একটু সাউন্ড দিবা, হ্যাঁ?
ক্লিয়ার এখানে? জি ভাইয়া। ওকে, তার মানে ড্রামাটিক মনোলগ এখন যদি আমি কবিতা পড়াই তাহলে বুঝবা না? কারো কোনো কনফিউশন? না, বুঝছি ভাইয়া। আচ্ছা, থাকারও কথা না। ওকে, চলো আমরা একদম ভেরি বিগিনিং এ যাই। তার মানে আমরা কবিতার স্পিকার কে? আন্দ্রেয়া ডেল সার্টো। তার মানে আমরা আন্দ্রেয়া ডেল সার্টোর কাহিনী পড়ছি। আচ্ছা, তোমাদের আমি কবিতা পড়াইনি, কারণ কবিতাগুলো অনেক বড়। বাট আমরা কবিতাকে এমন স্টাইলে বলতেছি যে কোনো কিছু বাদ যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কবিতাটা শুরু হয় এভাবে: ওয়ান্স ইন এ কোয়াইট রুম ইন ইটালি। ইটালির একটা একটা নিশ্চুপ রুমে আর টায়ার্ড পেইন্টার বা একটা টায়ার্ডের থেকে আমরা যদি বলি ডিসঅ্যাপয়েন্টেড অথবা ফ্রাস্ট্রেটেড পেইন্টার নেমড অ্যান্ড্রিয়া ডেল সার্টো সিট বিসাইডস হিজ বিউটিফুল অ্যান্ড ডিস্টেন্ট ওয়াইফ লুক্রেজিয়া। শর্ট নোটস ইম্পর্টেন্ট: লুক্রেজিয়া। যদি দেখো গত বছর এটা আসে নাই, মনে রাখবে এটা তোমার পড়া ফরজ। বুঝছো? তাহলে ওয়ান্স ইন এ কোয়াইট রুম ইন ইটালি আ টায়ার্ড পেইন্টার আন্দ্রেয়া ডেল সার্টো সিটস বিসাইডস হিজ বিউটিফুল বাট ডিস্টেন্ট ওয়াইফ লুক্রেজিয়া। লুক্রেজিয়ার সাথে বসেছিল। তারপর কি বলছে? দ্য সান ইজ সেটিং অ্যান্ড সফট লাইট রিমাইন্ডস হিম অফ দ্য কালার্স হি ওয়ান্স পেইন্টেড উইথ সাচ স্কিলস। তাহলে কি বলছে? ওই সময় কি সূর্যের আলো পড়তেছিল এবং একটা কোমল যে রশ্মিটা তাকে মনে করিয়ে দিয়েছিল তার রঙের কথা। হি ওয়ান্স পেইন্টেড উইথ সাচ স্কিলস। তার মানে দেখো, আমরা অলরেডি একটু ফ্রাস্ট্রেশনের ভিতরে ঢুকতেছি যে সে তার ওয়াইফ, ডিস্টেন্ট ওয়াইফ মানে কি, যার সাথে দূরত্ব হয়ে যাচ্ছে, এরকম একটা ওয়াইফ লুক্রেজিয়ার সাথে বসে আছে। এই সময় সে দেখতেছে যে দ্য সান ইজ সিটিং, সূর্য সূর্য আলো দিচ্ছে, পড়ে যাচ্ছে, বসে গেছে, অ্যান্ড সূর্যের যে সফট রশ্মিগুলো সেগুলোকে সে কালার হিসেবে কল্পনা করতেছে, যেগুলো সে অনেক সুনিপুণ ভাবে একসময় কি করত, পেইন্টিং করত। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা যখন ড্রামাটিক রবার্ট ব্রাউনিং পড়বো, মনে রাখবে প্রত্যেকটা কবিতার মধ্যেই পেইন্টিং একটা ইম্পর্টেন্ট ইস্যু। অথবা তোমরা আর্ট অ্যান্ড লাইফ, এই কোশ্চেনটা আমি পড়াবো, আর্ট অ্যান্ড লাইফ। ঠিক আছে, সো তোমরা মনে রাখবা যে রবার্ট ব্রাউনিং কবিতায় পড়তেছি, নাটকটা কোনো ড্রামাটিক মনোলগটা কোনো না কোনো ভাবে পেইন্টিং এর সাথে কানেক্ট। ইন কোর্সে এই কোয়েশ্চেনটা দিছে, ব্রড কোশ্চেন। আচ্ছা, জানি তো দিবে, ইম্পর্টেন্ট। সো তো দেখো, তোমার ব্রড কোশ্চেন বুঝতে হলে আগে কবিতা বুঝতে হবে, কবিতা না বুঝে কখনো ব্রড কোশ্চেন পড়া যায় না। তো সূর্যটা পড়ে যাচ্ছে, সফট লাইট হয়ে গেছে, এগুলো তাকে মনে করছে। হি লুকস অ্যাট লুক্রেজিয়া এন্ড বিগেন্স টু স্পিক, নট টু স্কল্ড হার বাট টু শেয়ার থ্রো দ্যাট হ্যাজ ফিল্ড ইজ হার্ট ফর ইয়ার্স। সে লুক্রেজিয়ার দিকে তাকালো এবং কথা বলতে শুরু করলো। তার দিকে কোনো গালাগালি করতেছে না বা কোনো বকাবাদ্য করতেছে না, বাট টু শেয়ার দ্য সরো, তাকে তার কাছে দুঃখ শেয়ার করছে, অ্যান্ড দ্যাট হ্যাজ ফিল হিজ হার্টস ফর ইয়ার্স। আচ্ছা, কারণ এখানে আমরা একটা বুঝতে পারতেছি তার ওয়াইফের সাথে যে ডিস্টেন্স হয়েছে, দ্যাট মিনস কি তার তার সে ম্যারিটাল লাইফে খুব একটা হ্যাপি না, তাই না? তার মানে আন্দ্রেয়া ডেল সার্টো ম্যারিটাল লাইফে হ্যাপি না। এখানে ফার্স্ট প্যারাগ্রাফ থেকে কটা জিনিস আমরা জানছি ইনফরমেশন, যে আন্দ্রেয়া ডেল সার্টো একজন পেইন্টার, এটা তো আমরা ক্লিয়ার, তাই না? যে একটা পেইন্টার ছিলেন, তাই তো। দুই নাম্বার হচ্ছে সে ইটালিতে, এখানে কিন্তু শুরুতে আমরা বলছি টায়ার্ড পেইন্টার বা একটা হতাশাগ্রস্ত পেইন্টার, ফ্রাস্ট্রেটেড পেইন্টার। ঠিক আছে, তারপর কি বলছি যে তার একটা বিউটিফুল ওয়াইফ আছে, নাম হচ্ছে লুক্রেজিয়া, যার সাথে খুব একটা সম্পর্ক ভালো যাচ্ছে না। দ্য সান ইজ সিটিং, সূর্য পড়ে যাচ্ছে, সফট লাইট গুলো তাকে তার প্রিভিয়াস ওয়ার্কের কথা মনে করিয়ে দিচ্ছে।
ওকে, এবার আসো সেকেন্ড প্যারাগ্রাফে দেখি। Andrea is known as the faultless painter because his technique is perfect. আন্দ্রেয়াকে মনে করা হতো বা রিওয়ার্ড করা হতো যে সে একজন ফল্টলেস পেইন্টার। ফল্টলেস পেইন্টার মানে বুঝো? তোমার প্রশ্ন আরেকটা শর্ট নোটস আসতে পারে, সেটা হচ্ছে আন্দ্রেয়া অ্যাজ এ ফল্টলেস। যেগুলো আমি অবশ্যই বলি যে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু সবসময় তোমরা মার্ক করবা, ঠিক আছে? এখন না হোক, এটা তোমার ফাইনালে খুব কাজে দিবে। আন্দ্রেয়া অ্যাজ এ ফল্টলেস পেইন্টার, তাহলে আন্দ্রেয়া ইজ নোন অ্যাজ দ্য ফল্টলেস পেইন্টার বিকজ হিজ টেকনিক ইজ পারফেক্ট। এভরি টাইম, এভরি শেড, এভরি ডিটেইল ইন হিজ পেইন্টিং ইজ ডান উইথ প্রিসিশন। তার মানে আন্দ্রেয়া খুব পারফেক্ট পেইন্টিং করতো, তার টেকনিক গুলো অনেক অসাম ছিল, এবং তার যত ধরনের মনে করো আর পেইন্টিং রিলেটেড কাজগুলো একদম সুনিপুণ ভাবে সে কাজগুলো করতো। বাট ডিপ ডাউন, এখানে দেখো বলতেছে তার ডিপ ডাউন হয়েছে কেন। হি নোজ সামথিং ইজ মিসিং, সে জানে কিছু একটা সে হারিয়ে ফেলছে। হিজ আর্ট মে বি ফ্ললেস, তার আর্ট হয়তো বা নির্ভুল বা ভুল ভুল যেখানে কোনো ভুল হতে পারে না, বাট ইট ডাজ নট হ্যাভ দ্য স্পিড অ্যান্ড সোল দ্যাট মেক গ্রেট আর্টিস্ট লাইক মাইকেল অ্যাঞ্জেলো অ্যান্ড রাফায়েল। কপি। তার মানে কি মাইকেল অ্যাঞ্জেলো অ্যান্ড রাফায়েল সম্পর্কে পড়তে হবে, দুইজন পেইন্টার ছিলেন। তার মানে এই জিনিসগুলোকে পড়তে হবে। হি রিমেম্বার দ্য আর্লি ডেজ অফ হিজ লাইফ। আচ্ছা, গ্রেট পেন্টিস অ্যান্ড আন্ডার নো দিস অ্যান্ড ইট হার্টস হিম। আচ্ছা, তারপর আন্দ্রেয়া এখন আক্ষেপ করছে যে সে ফল্টলেস প্লেয়ার, তার আর্ট গুলো তো এমন যে সেটা কোনো ভুল হবে না, বাট ভুল না হলেও সে গ্রেটেস্ট পেইন্টিং এর কাতারে যাইতে পারে নাই। তোমরা জানো যে 18th সেঞ্চুরিতে রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলো ওনারা পেইন্টিং এর একটা স্বর্ণ যুগ তৈরি করেছিল, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে ভিক্টোরিয়ান পিরিয়ডে পড়েছিলাম, ঠিক আছে? তো ওই সময়টা মানুষ অনেক বেশি আর্টের প্রতি ফ্যাসিনেটেড ছিল। সো আন্দ্রেয়া ডেল সার্টো ইজ নট 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 এক্সেপশনাল, সেও এরকমই ছিল। কিন্তু সে বলতেছে যে আমি আসলে তাদের কাতারে যাইতে পারি নাই বা তাদের লেভেলে যাইতে পারি নাই, বিকজ বিকজ তার মধ্যে সেই স্পিডটা সে হারিয়ে ফেলছে। ওকে, এখন আমাদের একটা কোশ্চেন মার্ক আছে না? আমরা কিন্তু এতক্ষণ জানলাম যে আন্দ্রেয়া ডেল সার্টো একজন ফল্টলেস পেইন্টার, তার মধ্যে ফ্রাস্ট্রেটেড, বাট হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট? নিশ্চয়ই এটা একটা কারণ থাকবে, কেউ গেস করতে পারো? হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট? তার মানে এখন কিন্তু আমরা একদম টুইস্ট জোনে আছি, একদম যেটাকে বলো যে একদম মেইন পার্ট। তাহলে কি রিজন কি হইতে পারে, চলো আমরা এখন এটা দেখি। He remembered the early days of his life, how full of dream he was, how he hoped to be one of the greatest artists in the world. But life didn't go as planned when he met Lucrezia. আচ্ছা, তার মানে এইটুক তোমাদের দরকার নাই, তো এইটুক তো আমরা অলরেডি পড়ছি যে আমরা সে এক সময় অনেক ভালো কিছু করবে, ভালো কিছু পেন্টিং দিয়ে গ্রহণ করবে, সেটা সে প্ল্যান করে রাখছিল। বাট আমাদের লাইফ কি সবসময় আমাদের প্ল্যান মতো যায় না, ঠিক আছে? এটা কিন্তু আমি খুবই বিশ্বাস করি। দেখো, এটা সবাই বিশ্বাস করবে, বিকজ সামথিং দেয়ার ইজ এ প্ল্যান বিহাইন্ড ইউর প্ল্যান। তোমার প্ল্যানের পিছনে কোনো না কোনো প্ল্যান থাকে, ঠিক আছে? এই লাইনটাকে রেসপেক্ট করবা, এই লাইনটা আসলে লাইফটাকে খুবই চেঞ্জ করে দেয়। বাট লাইফ ডিডেন্ট গো অ্যাজ প্ল্যান, লাইফ কখনো আমাদের প্ল্যান মতো যায় না, ঠিক আছে? ওয়েন হি মেট লুক্রেজিয়া, যখন সে লুক্রেজিয়ার সাথে
মেট বা সাক্ষাৎ করে, হি ফেল ডিপলি ইন লাভ। সে লুক্রেজিয়ার প্ল্যানে পড়ে। শি ওয়াজ বিউটিফুল, স্ট্রং, ওয়াইল্ড অ্যান্ড ওয়ান্টেড দ্য ফাইনার থিংস ইন লাইফ। তো লুক্রেজিয়ার সব প্রশংসা বলতেছে। তার মানে কি, তোমার যখন আমি বলছি যে লুক্রেজিয়া ভাষার শর্ট নোট পড়বা, তখন কিন্তু এই জিনিসগুলোকে তোমরা মার্ক করতে হবে, যে লুক্রেজিয়া ওয়াজ সো বিউটিফুল, স্ট্রং, ওয়াজ এন্ড ওয়ান্টেড দ্য ফাইনার থিংস ইন লাইফ। সব থেকে সুন্দর এবং চমৎকার জিনিসগুলো লুক্রেজিয়া তার লাইফে চাইত। Andrea loved her so much that he put aside his dreams for please her. আন্দ্রেয়া কি চাইতো, যে সবসময় তার লাইফে, লুক্রেজিয়ার লাইফে তার ড্রিম গুলোকে তার ড্রিম গুলোকে সরিয়ে রেখে তাকে খুশি করবে। হি টুক কমিশন জাস্ট ফর মানি, লেফট বিহাইন্ড চান্স টু গ্রো, and even return money meant for other work, just to keep her happy. Now, as he speaks to her, he sees that this she is not listening. The heart is perhaps other. আচ্ছা, এবার আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে মূলত হলো যে আনরিয়া ডিল সার্টো আমাদের এখানে কারণ কি ছিল, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্য ফ্রাস্ট্রেশন অথবা ডাউনফল অফ আনরিয়া ডেল সান্টো। ঠিক আছে, তার মানে আনরিয়া ডেল সার্টোর ডাউনফল কি ছিল? ঠিক আছে, তো আন্দ্রেয়া ডেল সার্টো প্রথমত আমরা এখানে অলরেডি বুঝে গেছি যে সে লুক্রেজিয়াকে অনেক বেশি লাভ করতো, এবং তার জন্য সে যে কোনো কিছু করতে পারতো। ঠিক আছে, এইখানে ওই জিনিসটা অ্যাড করা নাই, সেজন্য আমি তোমাদেরকে একটু বলতেছি যে আন্দ্রেয়া ডেল সার্টো একটা কিং এর কাজ নিয়েছিল। ঠিক আছে, আন্দ্রেয়া ডেল সার্টো একজন কিং এর কাজ নিয়েছিল, যেই কাজটা সে ফুলফিল করলে অনেক বেশি রেপুটেশন গেইন করত, এবং সে ওই রেপুটেশন দিয়ে সে একজন গ্রেটেস্ট পেইন্টার হইতে পারতো। বাট সে সেটা করে নাই। পেইন্টিং এর যত পরিমাণ বাজেট ছিল, সব টাকা সে লুক্রেজিয়ার সৌন্দর্যের পিছনে খরচ করেছে। ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য ডাউনফল অফ আন্দ্রেয়া ডেল সার্টো। ঠিক আছে, তাহলে কি হয়েছে? আন্দ্রেয়া ডেল সার্টোর ডাউনফলটা কি তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, তার মানে এখানে তোমার প্রশ্ন হবে যে আন্দ্রেয়া ডেল সার্টো হিস্টোরিক্যাল কনটেক্সট কি। ঠিক আছে, সে একজন সে একজন ফল্টলেস পেইন্টার হওয়া সত্ত্বেও কেন সে গ্রেটেস্ট পেইন্টার হইতে পারে নাই, এটা কিন্তু আমাদের একটা মেইন থিং। ঠিক আছে, আচ্ছা, ওকে, এবার আসো, দেখো লেখছে স্টিল আন্দ্রেয়া পেইন্টস, স্টিল হি ট্রাইস টু মেক হার হ্যাপি। আচ্ছা, এখন সে কার জন্য আঁকে? তার ওয়াইফের জন্য আঁকতেছিল। আচ্ছা, এবার আমি তোমাদেরকে ইন ডিটেলস বলতেছি। আন্দ্রেয়া অ্যারাউন্ড 1518, অ্যারাউন্ড একটু লিখে রাখো এই সালগুলো। অ্যারাউন্ড 1518, আন্দ্রেয়া ডেল সার্টো ওয়াজ ইনভাইটেড টু দ্য ফ্রেঞ্চ কোর্ট। লিখছো? একটু লিখো সবাই দয়া করে, দয়া কত? করে। অ্যারাউন্ড 1580, 1518, ভাইয়া, Andrea del Sarto was invited to the French court by King Francis, by King Francis
Francis first, who admired his work and wanted him to paint the in France, যে তাকে দিয়ে ফ্রেঞ্চ শহরটাকে পেইন্ট করাতে চাইছিল। ওকে, এই সময়ে আন্দ্রেয়া ডেল সার্টো ওয়েন্ট টু ফ্রান্স, ফ্রান্সে গিয়েছিল, অ্যান্ড রিসিভ এট দ্য রয়্যাল কোর্ট, এবং রয়্যাল কোর্ট গ্রহণ করেছিল। ডেল সার্টো নেভার রিটার্ন টু ফ্রান্স, এবং সে এখানে কিছু আর্ট ওয়ার্ক করেছে এবং আর ফ্রান্সে ফিরে আসেনি। ঠিক আছে, তার মানে সে পুরোটা টাকা পয়সা নিয়ে গেছিল কিং এর থেকে, সে সবকিছু কাজ বুঝে নিয়েছিল, সে পেন্টিং করবে, সে পেন্টিংও করেছিল, বাট মাঝপথে সে চলে যায়, এবং সে এই টাকা দিয়ে কি করছিল, এবং সে এই মানি দিয়ে কি করছিল, সে মানি দিয়ে কি করছিল বলতো, এই বিরাট অঙ্কের মানি দিয়ে আন্দ্রেয়া বাই এ হাউস ফর লুক্রেজিয়া, ফর লুক্রেজিয়া, লুক্রেজিয়া। এরকম এরকম লুক্রেজিয়া বাংলার ঘরে ঘরে আছে কিনা চিল্লায়া বলেন, ঠিক কিনা? আচ্ছা, তাহলে কাহিনীটা কি বুঝতে পারছো? হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড আন্দ্রেয়া অ্যাজ এ ফেইলর, আন্দ্রেয়া অ্যাজ এ ফ্রাস্ট্রেটেড পেইন্টার, তার কারণটা কি? কারো কোনো কোশ্চেন আছে এখানে? না। জ্যোৎস্না, কাহিনীটা ভুলবার? না ভাইয়া, ভুলবো না। ওকে, তারপর কি বলছে, স্টিল আন্দ্রেয়া পেইন্টস এন্ড স্টিল হি ট্রাইস টু মেক হার হ্যাপি, বাট ইনসাইড হি নোজ হি হ্যাড লস্ট সামথিং, নট জাস্ট ফেম অর রিকগনাইজেশন, শুধুমাত্র তার ফেম আর, বাট দ্য ডিপ জয় অ্যান্ড পারপোজ দ্যাট ট্রু আর্টিস্ট ফিল ওয়েন দে ফলো দেয়ার প্যাশন। সে শুধুমাত্র তার ফ্যাশন প্যাশন রিকগনাইজেশন অথবা পরিচিতি হারায় নাই, খ্যাতি হারায় নাই, সে এমন একটা জিনিস হারিয়ে গেছে যাতে যা তাকে আর্টিস্ট ফিল থেকে অনেক বেশি দূরে রাখছে। অ্যাজ দ্য স্টোরি ইজ, লুক্রেজিয়া স্ট্যান্ডস আপ, যখন স্টোরিটা শেষ হয়ে যায় লুক্রেজিয়া দাঁড়িয়ে আছে, অ্যান্ড লিভ দ্য রুম, এবং রুমটা কি করবে, ত্যাগ করবে। অ্যান্ড্রিয়া লুকস আফটার হার, হোপিং শি উইল রিটার্ন, হোপিং শি উইল স্মাইল at him, and then quietly he turns back to his thought, filled with love, regret, quiet sadness, a man who gave up greatness for love that never go back. ওকে, এবার আসো লুক্রেজিয়ার প্রসঙ্গে আসি। আচ্ছা, লুক্রেজিয়ার সাথে এখন তার ডিস্টেন্স কেন? তারপর আমি এখানে কয়েকটা জিনিস হাইলাইট করছি। আন্দ্রেয়া ডেল স্যাটোর সম্পর্কে হাইলাইট করছি, সে তার তার পরিচয় কি ছিল, হোয়াট ওয়াজ হিজ প্রফেশন, এভরিথিং। তারপর কি বলছি যে কেন আন্দ্রেয়া ডেল সার্টো মাইকেল অ্যাঞ্জেলো এবং রাফায়েলের মতো গ্রেটেস্ট আর্টিস্ট হইতে পারে নাই। তারপরে আমার কি ছিল, যে আন্দ্রেয়া ডেল সার্টোর লাস্ট সিন দেখতে পাচ্ছি যে লুক্রেজিয়ার সাথে সে আশা করে আছে যে সে কামব্যাক করবে, বাট না, লুক্রেজিয়া সেরকম করে নাই কেন? ওকে, আচ্ছা, তো লুক্রেজিয়া আন্দ্রেয়া ঠিক যতটাই লুক্রেজিয়াকে ভালোবাসতো, লুক্রেজিয়া তার সাথে ততটাই চিট করছে। ঠিক আছে, লুক্রেজিয়া লুক্রেজিয়া তার কাজিনকে লাভ করতো। ঠিক আছে, লুক্রেজিয়া
তার কাজিন ভাসারিকে লাভ করতো, যে কিনা, যার সাথে তার, লুক্রেজিয়া প্রথমত একজন বিধবা ছিল যখন আন্দ্রিয়া ডেল সার্টো ম্যারিড করেছিল তাকে, তার সাথে ম্যারেজে গিয়েছিল। তার আগে সে একজন উইডো ছিল, সে একজন ফেমাস মডেল ছিল, ঠিক আছে। আহ এবং সে খুবই সুন্দরী ছিল, এবং কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার লেডিস, এবং অন্যান্য মহিলাদের থেকে সে আলাদা ছিল, ঠিক আছে। তো ভাসারিকে সে যখন ভাসারির সাথে সম্পর্ক খারাপ হয়, সে আন্দ্রেয়ার সাথে বিয়েতে আবশ্য হয়। আহ, একটা পর্যায়ে কি আন্দ্রেয়ার সাথে ভাসারি তার ভুল বুঝতে পারে, এবং সে লুক্রেজিয়ার কাছে সরি ফিল করে, রিগ্রেট ফিল করে। দেন লুক্রেজিয়া তাকে আবার অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এবং লুক্রেজিয়া অ্যাকসেপ্ট করার পর আন্দ্রেয়া যে এত কিছু করছে তার জন্য কোনো গ্রেটনেস আর কাজ করে নাই। তো দ্যাটস দ্য পোয়েম অফ আন্দ্রেয়া ডেল সার্টো। এখন আমরা আরো একটা মজার কবিতা পড়বো, সেটা হচ্ছে ফ্রা লিপো লিপি, ঠিক আছে। তো আজকে আমি আর টাইম পাবো না, বিকজ অফ আমার এখানে সময় শেষ। আমি আবার ক্লাসের লিংক দিচ্ছি, তোমরা আবার জয়েন করো, ঠিক আছে। তো এখানে স্টপ, তোমরা আবার দিচ্ছি, আবার এখনই লিংকে জয়েন করো।